সংস্কার কমিশনের জনমত জরিপে উঠে আসছে মতামত। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের ধরতে কমিশন গঠনের দাবি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও দেশের বাজারে লাগামহীন ছোলার দাম। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, রেকর্ড উৎপাদনেও স্বস্তি মিলছে না গ্রাহকের। আবারও খেলাপি ঋণের আন্তর্জাতিক রীতি অনুসরণ কেন্দ্রীয় ব্যাংকের। বিতরণ করা ঋণের 25% হতে পারে খেলাপি। আতঙ্কিত না হয়ে ঋণ পুনরুদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধ চেয়েছেন বেশিরভাগ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কমিশন চেয়েছেন সচেতন নাগরিকরা। সংস্কার কমিশনের দাবি, প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে জনমত জরিপ। সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বছরের শুরুতেই জমা হবে রিপোর্ট। মাসুদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কালীন সরকারও বিষয়টি আমলে নিয়ে গত অক্টোবরে 9 সদস্যের কমিশন গঠন করে। কমিশন কাজ শুরু করে পুলিশ সংস্কারে কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপ শুরু করে। 15 দিনের জরিপে প্রায় 24,500 মানুষ মতামত দিয়েছেন। জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধে। এরপর আছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ এবং গুম, বিচার বহির্ভূত হত্যায় দায়ী পুলিশের বিচারে কমিশন গঠন। এমন একটা পুলিশ বাহিনী তৈরি হয় যাদের কাছে আমরা নিরাপত্তা পাই। রাজনৈতিক আশ্রয় থেকে বিরত থাকবে আর জনবান্ধব হিসেবে কাজ করবে। 999 সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি সহ পুলিশের 8টি সেবাধর্মী কাজের গতি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যদি আমরা এগুলা কার্যক্রমগুলো আরো বা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সেবাগুলোর মান আরো বেশি উন্নত হবে এবং জনগণের হয়রানিটা আসলে কমবে। সে বলে সে যে বাসা পর্যন্ত যেতে পারবে, সেটা নিরাপত্তা তার ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা আসছে, সেটাও সংস্কার হোক। সংস্কার কমিশন বলছে 54 ধারার অপব্যবহার বন্ধের পক্ষে তারাও। এর মধ্যে আমরা এটা চেষ্টা করেছি যাতে একটা সুপারিশ প্রণয়ন করা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের বন্ধু একটা পুলিশ আমরা দিতে পারব। জনমত জরিপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। জরিপটা দিয়েছিলামই পাবলিকের কনসেন্টটা নেওয়ার জন্য। পাবলিক পিপুল যে কনসেন্টটা দিয়েছে আমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভুক্তভোগী হয়ে এই কনসেন্টটা দিচ্ছে। সেই জন্য আমরা মূলত তাদের কনসার্নের উপর জোর দিচ্ছি। জানুয়ারি ফার্স্ট উইকে আমরা আশা করতেছি একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে। কাঠামোগত যে পরিকল্পনা প্রণয়ন, সেগুলো শুরু করতে হবে। শুরু করলে এর বাস্তবায়নের ফলাফলও যখন মানুষ দেখতে পাবে, তখন কিন্তু এটি রাজনৈতিক দলের সরকারের জন্য এগুলো অনুসরণ বা এগুলো ধারাবাহিকতা রাখা কিন্তু একটা চাপ তৈরি হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেয়া যাবে। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। মৌমাছির গুঞ্জনে মুখর সরিষা ফুলের রাজ্য, যেন নতুন বরণে সেজেছে প্রকৃতি। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। অনিয়ম, দুর্নীতি ও উস্কানির বিরুদ্ধে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার কুমিল্লার দেবিদ্বারে মত বিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, বাংলাদেশ নিয়ে সব চক্রান্ত রুখতে আলেম ওলামাদেরও ভূমিকা রাখতে হবে।
আপনারা একটু সচেতন থাকবেন, কোন চাঁদাবাজ আমার জগতের ভিতরে না আসতে পারে, ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে। সমাজের সার্বিক বিষয়ে কথা বলা হচ্ছে আপনাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, মসজিদগুলোতে আপনারা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, বাতিলের এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন। হিন্দুদের অধিকার রক্ষা করা এগুলো আপনাদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে না লাগাতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা আমাদের কাছেই সবচেয়ে নিরাপদ। সকালের সময়ে আরো থাকছে, সংকটে ঝুঁকছে চা শিল্প, মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারানোর শঙ্কা। ভারত থেকে আমদানি ও অব্যবস্থাপনাতেই এমন পরিস্থিতি, দাবি বাগান মালিক ও চা বোর্ডের। চুয়াডাঙ্গায় ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। এদিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুতে যাচ্ছি মাহফুজের কাছে। ঘন কুয়াশার চাদরে মোড়া চুয়াডাঙ্গার আকাশ। রাত থেকেই কুয়াশাচ্ছন্ন হতে শুরু করেছে চুয়াডাঙ্গার আকাশ। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। ঘন কুয়াশার কারণে জনজীবনে শীত বেশি অনুভূত হচ্ছে। মানুষ শীতের কারণে ঘর থেকে তেমন একটা বেরোতে পারছে না। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আর দৃষ্টিসীমা নির্ধারণ করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস ৫০০ মিটার, সকালে ছিল প্রায় ৮০০ মিটারের মতো। যত বেলা বাড়ছে ততই দৃষ্টিসীমা হ্রাস পাচ্ছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আকাশ গতকাল কিছুটা মেঘলা ছিল, মেঘাচ্ছন্ন আকাশ কেটে গেছে। আজকে আকাশ অনেকটাই পরিষ্কার। তারা আরও জানিয়েছেন যে আজকে সূর্যের দেখা মিলবে, কিন্তু অনেকটা পরে। সূর্যের দেখা পরে মেলার কারণে শীত বেশি অনুভূত হবে জনজীবনে। সাধারণ মানুষ অনেক দুর্ভোগে রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষগুলো জেলার। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগের সংখ্যা। আমি দেখেছি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মানুষ শীত থেকে রক্ষা পাওয়ার জন্য খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। উষ্ণতা নিয়ে তারা শীত থেকে বাঁচার চেষ্টা করছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে নিয়মিত জেলায় কম্বল বিতরণ করা হচ্ছে। যে কম্বল বিতরণ করা হচ্ছে, এই কম্বল বিতরণ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন সাধারণ মানুষ। কারণ মানুষের শীতের কারণে প্রয়োজন অনেক কম্বল। এই কম্বল না থাকার কারণে মানুষ রাতে অনেক কষ্ট পাচ্ছে। সড়কে যারা চলাচল করছে তাদের দেখা যাচ্ছে যে অনেকেই শীতে জবুথবু হয়ে রয়েছে, অনেকেই পোশাক অনেক পরেও শীত নিবারণ করতে পারছে না। যার কারণ হচ্ছে শীত আজ হঠাৎ করে এতটাই বেড়েছে, সেটা হচ্ছে অকল্পনীয়। গতকাল আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তার কারণে হচ্ছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এই আবহাওয়ার মেঘ কেটে যাওয়ার পর জেলায় তাপমাত্রা অনেক হ্রাস পাবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। চুয়াডাঙ্গাতে এখন আকাশ মনে হচ্ছে যে মেঘলা মেঘলা, কিছুই দেখা যাচ্ছে না আকাশে, এতটা ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে চোখে দেখাটাই অসম্ভব হচ্ছে। সড়কে চলাচল করাও সাধারণ মানুষের অনেক কঠিন হয়ে পড়ছে। কুয়াশার কারণে মানুষ অনেকটাই সমস্যার ভেতরে রয়েছে। এই কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষরা ঘরের বাইরে বের হতে পারছে না। বের হতে না পাওয়ার কারণে তারা হচ্ছে অনেকটাই দুর্ভোগে এবং কষ্টে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। রমজান সামনে রেখে গত 5.5 মাসে 20,365 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 133% বেশি। আর $900 থেকে বুকিং রেট কমে দাঁড়িয়েছে $680। অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা 160 থেকে 115 টাকা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট 680 থেকে 700 মার্কিন ডলার। সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা 85 থেকে 87 টাকা, কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 107 থেকে 110 টাকা এবং ভালো মানের ছোলা 113 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। মূলত মধ্যস্বত্বভোগী চক্রের কবলে পড়ে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বলে আপনারা স্লিপ দেন, রসিদটা দেন, রসিদ দিবেন না, এগুলো রসিদ দিতে পারবো না, এমনি ডেলিভারি নেন, যে দরকার ওই দরের কথা। ম্যাজিস্ট্রেট এসে ডিস্টার্ব করবে আমাদেরকে, ওনাদেরকে আর করতেছে না, ওনাদের কাছে যাচ্ছেও না। বছরে বাংলাদেশে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে 50 থেকে 60 হাজার মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়। তার বিপরীতে চলতি অর্থ বছরের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে 20,356 মেট্রিক টন, অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল 8,745 মেট্রিক টন। বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্মিত শুল্ক কর্মকর্তারাও। মধ্যবর্তী লেয়ারে যদি সরকার মনোযোগ দেয়, এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয়, আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে। এক মাস আগেও আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার, কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমানোর কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে বেঙ্গুলুতে ডলার মূল্য 120 থেকে 123 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামনে কম বুকিংয়ে মাল আসবে, আপনার 680 700 ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে, কমে যাবে। আগামী এক মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং ছোলার দাম রমজান আসার আগেই আপনার 100 টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার 80% ছোলা আমদানি করা হয়। বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে। হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অভ্রগুলিতে। এখান থেকে বস্তাজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে। চট্টগ্রামের এসাক বাজার থেকে কমল দে, সময় সংবাদ। খেলাপি ঋণ নির্ধারণে আন্তর্জাতিক রীতি আবারও অনুসরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রকৃত খেলাপির পরিমাণ পৌঁছাতে পারে বিতরণ করা ঋণের 25%। সরকারি সহায়তায় পরিকল্পিতভাবে ব্যাংক লুটপাটের প্রকৃত চিত্র এর মাধ্যমেই বেরিয়ে আসবে। আতঙ্কিত না হয়ে বরং সঠিক পরিসংখ্যান তুলে ধরা ও ঋণ পুনরুদ্ধারে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এখানে এমন মজার নতুন নতুন জিনিস অভিজ্ঞতা হচ্ছে যে 40 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সে নিজেকে শিশু মনে। সরকারের দেড় যুগে কৌশল আর ক্ষমতার দাপটে নানাভাবে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে লাখ লাখ কোটি টাকা। ভুয়া নথিপত্রের মাধ্যমে ঋণ ছাড় আর একাধিক সার্কুলার দিয়ে মন্দ ঋণের কখনো 10%, কখনো 2% অর্থ জমা দেওয়ার সুযোগ দিয়ে পুনর তফসিল বা ভালো শ্রেণীর ঋণ হিসেবে যোগ করার অনৈতিক সুযোগ দিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক। এতে ধ্বংস করা হয়েছে ব্যাংক খাতের শৃঙ্খলা, যার ফল আওয়ামী সরকারের 16 বছরে খেলাপি পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। এবার ক্ষতবিক্ষত ব্যাংক খাতকে পুনরায় সজ্জিত করতে চায় কেন্দ্র ব্যাংকের নতুন পর্ষদ। ঋণ শ্রেণীকরণের জন্য মান নির্ধারণে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক গাইডলাইন। এতে 90 দিনে একজন গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই তাকে মন্দ গ্রাহক হিসেবে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। এমন উদ্যোগে ব্যাংক খাতে খেলাপির পরিসীমা মোট বিতরণ করা ঋণের 25% ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে, যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। ব্যাংক খাতে যখন দুরবস্থা, তখন খেলাপিদের বন্ধকি সম্পদে শক্তভাবে হাত দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যারা উদ্দেশ্যমূলকভাবে বা ফরজারির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করেছে, তাদের বিরুদ্ধে আমরা কার্যকর কোনো শাস্তির ব্যবস্থা নিতে পারি না। এটা তো ছাড় দেওয়ার প্রশ্ন এখানে আসে না, এই জন্যই যে এই টাকাটা তো জনগণের টাকা, তাই না? এবং এটা যদি এই ব্যাংকগুলো যদি এই টাকাটা যদি উদ্ধার না করতে পারে, এই ব্যাংকগুলো তো থাকতে পারবে। ঘুরে ধরা ব্যাংক খাতে সেপ্টেম্বর পর্যন্ত জমাকৃত অর্থের পরিমাণ ছিল 18,25,339 কোটি টাকা। এর মধ্যে বর্তমানে খেলাপির খাতায় যুক্ত হয়েছে মোট ঋণের প্রায় 17% অর্থ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মহাসংকটে দেশের চা শিল্প।
পুরানো গাছ, ভারত থেকে নিম্নমানের চা আমদানি ও অবৈধ পথে প্রবেশ, সিন্ডিকেট ও অনিয়ম সহ নানা কারণে সর্বোচ্চ উৎপাদনের পরও হুমকির মুখে এই শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান চা বাগান মালিকদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। সরকারকে রেভিনিউ ফাঁকি দিতে গিয়ে আপনি 100 টাকা, 120 টাকা, 130 টাকা রেটে আপনি চা বিক্রি করে দিচ্ছেন। অপশনে কি তাহলে মানুষ 200 টাকায় চা কিনবে? বাংলাদেশ চা বোর্ড প্রধানের মুখে এমন ক্ষোভ চা শিল্পের দৈন্য দশা নিয়ে। তার মতে শ্রমিক সংকট, অব্যবস্থাপনা, কালোবাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2001 সালে দেশে চা উৎপাদন হয় 5 কোটি 31 লাখ কেজি। ওই বছর চা রপ্তানি হয় 1 কোটি 30 লাখ কেজির মতো। 2023 সালে 169টি বাগানে চা উৎপাদন হয় 10 কোটি 29 লাখ কেজির মতো, আর রপ্তানি হয় মাত্র 10 লাখ কেজি। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এই গাছগুলোর বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই গাছগুলো থেকে এখন আর মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে না। তারা যদি প্ল্যান্টেশনটা চেঞ্জ করে ফেলে তখন আমাদের প্রোডাকশনটা আবার সেই হাই ইল্ডিং যে প্ল্যান্টের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা আবার বৃদ্ধি পাবে। এদিকে ভারত থেকে আমদানি ও চোরাই পথে নিম্নমানের চা দেশের অভ্যন্তরে প্রবেশ করায় দেশের চা অবিকৃত অবস্থায় পড়ে থাকে। আর বাগান মালিকদের অনিয়মের কারণে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যারা এই স্মাগলিং করতেছে তাদের শুটেড সাইড ওই জায়গায় মেরে ফেলতে হবে। একেবারে কম দামে একজন টি ট্রেডার চা পেয়ে যাচ্ছে, সে অকশনে কেন 200 টাকা 250 টাকা দিয়ে চা কিনবে? এই যে লুটপাটটা হয়েছে সেটা তো আগে হয়েছে। এখন যেটা করছি আমরা সবাই মিলে, আমরা এটাকে এই ইনকিউবেটরে দিয়ে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করছি। বর্তমানে হেক্টর প্রতি দেশে চা উৎপাদন হয় 1740 কেজি। মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আগাম বন্যা থেকে সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষায় বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণ চলছে উন্নত প্রযুক্তির ফ্লাড ফিউজ। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে হাওরের পানি নদীতে প্রবাহিত হবে, রক্ষা পাবে বোরো ফসল। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে দেশের। এবাদুল হক রুজেলের ছবিতে হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্ভরপুরের খরচার হাওরের গেলবারের ফসল রক্ষা বাঁধ বর্ষার প্রবল স্রোত ও পাহাড়ি ঢলে ক্ষতবিক্ষত হয়। জিও টেক্সটাইল ও বালুর বস্তা মাটির নিচ থেকে ভেসে উঠেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড রায়নগর গ্রাম থেকে রাধানগর গ্রামের 2 কিলোমিটার এলাকায় হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ, যা 1 বছরেও টেকে নেই। তবে এবার নতুন পরিকল্পনা নিল সরকার। খরচার হাওরের ঝুঁকিপূর্ণ হরিমোহনের বাঁধে নির্মাণ করা হবে ফ্লাড ফিউজ। এজন্য খরচার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার দীর্ঘ ফ্লাড ফিউজের নির্মাণের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছে। সর্বনিম্ন 65 কেজি থেকে সর্বোচ্চ 520 কেজি ওজনের বিভিন্ন সাইজের ব্লক দিয়ে তৈরি করা হবে 6 মিটার উঁচু, 7 মিটার প্রস্থের ও 115 মিটার দীর্ঘ ফ্লাড ফিউজ। এটি নির্মাণ হলে আগাম বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে ফসল। নদীতে জোয়ার আইয়া বিশাল বড় পানি হইলে এই বান ভাঙা যায়, ভাঙে গেলে আমরা হাওরের ধান উড়াইতে পারি না। এটা করলে জনগণ কৃষিকাজ করতে পারবে এবং ধান সুষ্ঠুভাবে তুলতে পারবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর বন্যা থেকে রক্ষা পেতে মাটির বাঁধ দেওয়ার প্রয়োজন হবে না। এতে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। উক্ত কাজসমূহ বাস্তবায়িত হলে প্রতি বছর যে হাওরের বাঁধসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো পুনরায় মেরামত করা লাগে এবং এতে সরকারের যে বারংবার অর্থ ব্যয় হয় তা আর ব্যয় করার প্রয়োজন পড়বে না। সুনামগঞ্জে ছোট বড় 50টি হাওরের 105টি ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন সকালের সময়। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে সাকিব তামিমের অন্তর্ভুক্তি ইস্যুতে অস্পষ্ট উত্তর।
বিসিবির সভাপতি ফারুক আহমেদের। জানান, আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিবেচনায় আছেন দুজনই। বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে। বোর্ডের 16তম সভা শেষে সিদ্ধান্ত আসে প্রথমবারের মতো নারীদের উইনিং বোনাস চালুর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক সদস্যকে 3 লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণাও দেন বিসিবি সভাপতি। জানান, বিপিএলের আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হবে ট্রফি ট্যুর। চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। বিসিবির আরও এক ম্যারাথন সভা, উপস্থিত 7 পরিচালক। কোরাম পূরণের জন্য অনলাইনে যুক্ত আরও 3। সিদ্ধান্ত যতটা তার চাইতেও বেশি ধোঁয়াশা। গেল কয়েক মাস ধরেই দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন সাকিব আল হাসান। এনসিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তামিমও। কিন্তু মাস দুয়েকের কম সময় বাকি থাকলেও বোর্ড জানে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ তারা খেলবেন কিনা। সভাপতির কণ্ঠেও শোনা গেল সেই পুরানো গানই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। তামিমেরটা চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। কথা ছিল এই সভায় চূড়ান্ত হবে স্ট্যান্ডিং কমিটি, কিন্তু হয়নি সেটিও। এজন্য আরো সপ্তাহখানেক সময় চাইলেন বিসিবি বস। স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি, সেটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহ, বাট এটা হয়নি, বাট এবার কনফার্ম হবে। নতুনত্ব যে একেবারেই নেই তাও নয়। বিপিএলকে আরো আকর্ষণীয় করে তুলতে এবারই প্রথমবারের মতো হবে ট্রফি ট্যুর। উইনিং বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা, বোনাস পাচ্ছেন এশিয়া কাপ জয়ী যুবারাও। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে, পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি এই বোর্ড মিটিংয়ে। সিদ্ধান্ত এসেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্টিসিপেশন মানি কমানোর। সঙ্গে আগের বোর্ডের দেয়া সব প্রতিশ্রুতি রাখবে ফারুক আহমেদের বর্তমান পরিচালনা পর্ষদ। যা প্রমিস করেছিল আগে বোর্ডে, ওইটা আমরা ফুলফিল করছি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠ সংকট কাটাতে 10 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম বাফুফেকে লিজ দিয়েছে এনএসসি। সংস্কার করে হস্তান্তর করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তার মতো বাকিদেরও লাল সবুজের জার্সিতে দেখা যাবে বলে বিশ্বাস আসিফ মাহমুদের। এদিকে অন্যান্য ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের কাজ প্রায় শেষ দিকে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মাঠে নেই ঘাস, স্টেডিয়ামগুলোর অবস্থাও যাচ্ছে তাই। ঢাকার বাইরে বিপিএল এর 3 ভেন্যু নিয়েই হচ্ছে তীব্র সমালোচনা। বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করালেও তারা দোহাই দিয়েছে পর্যাপ্ত মাঠ না থাকার। তবে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমস্যা কিছুটা লাঘব হতে পারে এনএসসির নতুন সিদ্ধান্তে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। নানা যদি কিন্তু পেরিয়ে দেশের ফুটবলে সবচেয়ে বড় চমক হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তি। নিঃসন্দেহে লেস্টার সিটির এই মিডফিল্ডারের বরাতে দেশের ফুটবল চলে যাবে অনন্য উচ্চতায়। হামজা খেললে ট্রান্সফার মার্কেটে বাংলাদেশ দলের মূল্য চলে যাবে 7.55 মিলিয়নে। তার মতো সামিদ সোমদেরও লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু। এদিকে দেশের পট পরিবর্তনে অচল অবস্থায় দেশের ক্রীড়াঙ্গন। কমিটির অভাবে বন্ধ রয়েছে বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম। কাবাডির নতুন কমিটি নিয়েও তৈরি হয়েছে নানা জটিলতা। তবে সব দিক পর্যালোচনা করে নতুন কমিটি গঠন হলে সব সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস আসিফ মাহমুদের। আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিগুলো প্রকাশ করছি। তো 9টা ফেডারেশনের অ্যাডহক কমিটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে
বাকি ফেডারেশনগুলো আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। আমরা ক্রীড়া পরিষদ থেকে অন্যান্য ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধি থেকে শুরু করে তাদেরকে কীভাবে ফেসিলিটিস দেওয়া যায়, আমরা একটা স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছি, সেটা আমাদের পরিকল্পনার পর্যায়ে আছে। এছাড়া কমিটির অভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলোরও কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে খুব দ্রুত সব জেলাতে অ্যাডহক কমিটি দেয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রপার ব্যাটিং সিস্টেমের মধ্য দিয়ে যদি না আসে তাহলে আমরা ভালো নেতৃত্ব সেখানে পাবো না। তো সেই জন্যই জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটু সময় নিচ্ছে, কিন্তু সেগুলো খুব দ্রুতই পুনর্গঠন হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখর সরিষা ফুলের হলুদ রাজ্য, যেন হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে জামালপুরে বেড়েছে সরিষা আবাদ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি এবং বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা আর সরিষা, যেন হলুদের গালিচা। দেশি জাতের টরি ৭, বাড়ি ১৪, বাড়ি ১৭, বাড়ি ১৮ এবং বিনা ১১ জাতের সরিষার আবাদ করা হয়েছে। চাষিরা বলছেন, গত বছরের তুলনায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। আবহাওয়া ৮০ বছর আছে, এই বছর ভালো। এই বছর শস্যে ভালো দেখা যাইতেছে আর শস্যের পাতা দিলে পরে এটা আবার সার হয়, হওয়ার পরে ওটা খেতে সারও কম লাগে। এদিকে সরিষার হলুদ মাঠে দর্শনার্থীদের আনাগোনায় যেন বাড়তি উৎসবের আমেজ বইছে। সরিষা যে এরকম গ্রানটা, ওইটা অন্যরকম একটা ভালো লাগে। আসলে প্রকৃতিক এই বিষয়টা খুব সুন্দর। বিকেলে আইসা বসলে মনটা একদম ফ্রেশ লাগে। সরিষার আবাদে উৎসাহিত করতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষক ভাইদের ইউরিয়া, টিএসপি, এমওপি ব্যবহারের পাশাপাশি জিপসাম, বরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, পচা গোবর সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে ৪১,৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও দেশের বাজারে লাগামহীন ছোলার দাম। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজি। রেকর্ড উৎপাদনেও স্বস্তি মিলছে না গ্রাহকের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।